বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তানের ফর্মুলা ব্যবহার করছে ভারত, ফাঁদে পা দিয়েছে বিএনপি। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্যে বলেছিলেন, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই কথাগুলো কি তিনি এমনিই বলেছিলেন? চলুন আসল ঘটনা কি তা জেনে আসি। বাংলাদেশ কি ধ্বংসের দ্বার প্রান্তে? শত্রুকে, কারা দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? চোখের সামনে সব ঘটছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, কারণ চালটি এত নিখুঁতভাবে চালা হচ্ছে যে ধ্বংসের দিন পর্যন্ত কেউ টেরই পাবে না। ভারত তার পুরনো কৌশল পরিবর্তন করেছে, সরাসরি আগ্রাসন নয়, বরং ভেতর থেকে ধীরে ধীরে এক একটা স্তম্ভ ফাটিয়ে দিচ্ছে। এর মধ্যে তাদের মিশনে অংশ নিয়েছে বিএনপি এবং সাবেক সরকার শেখ হাসিনার রেখে যাওয়া কিছু প্রশাসনের ফ্যাসিস্ট শক্তি। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন, হঠাৎ করে বিষয়টা দেখতে ছোট, জাস্ট ঢাকায় কয়েকশো মানুষ মার্চ ফর খেলাফত বাইতুল মোকাররমের গেট থেকে নামাজ পড়া শেষে তারা মিছিল করছে। এটা বাহ্যিক দৃষ্টিতে ছোট একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করেছে কি করেনি, রিক্সাওয়ালাকে গ্রেপ্তার, এগুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল ইন টার্মস অফ ভলিউম এটা কিন্তু ছোট ঘটনা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার একটা প্রজেক্ট এটা। কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয়, তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর কওয়া হয় না। যাই হোক, আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে। আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি, নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে, নানা রকম ঘটনা ঘটতেছে। বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা। এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত, একই রকম ঘটনা। এ ওরে দোষ দেয়, সে তারে দোষ দেয়। সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। কেউ বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ছাত্র শিবির সভাপতির কক্ষ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ এই অস্ত্র। আবার আরেক পক্ষ বলছেন হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে গভীর এক ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক বন্ধুরা, এমন একটা আভাস পেয়ে কিন্তু সেনাপ্রধান কঠিন এক অ্যাকশনে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক ভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তানের ফর্মুলা ব্যবহার করছে ভারত, ফাঁদে পা দিয়েছে বিএনপি। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্যে বলেছিলেন, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই কথাগুলো কি তিনি এমনিই বলেছিলেন? চলুন আসল ঘটনা কি তা জেনে আসি। বাংলাদেশ কি ধ্বংসের দ্বার প্রান্তে? শত্রুকে, কারা দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? চোখের সামনে সব ঘটছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, কারণ চালটি এত নিখুঁতভাবে চালা হচ্ছে যে ধ্বংসের দিন পর্যন্ত কেউ টেরই পাবে না। ভারত তার পুরনো কৌশল পরিবর্তন করেছে, সরাসরি আগ্রাসন নয়, বরং ভেতর থেকে ধীরে ধীরে এক একটা স্তম্ভ ফাটিয়ে দিচ্ছে। এর মধ্যে তাদের মিশনে অংশ নিয়েছে বিএনপি এবং সাবেক সরকার শেখ হাসিনার রেখে যাওয়া কিছু প্রশাসনের ফ্যাসিস্ট শক্তি, যারা বাংলাদেশকে নিজের দেশ নয় বরং ব্যক্তিগত সম্পত্তি মনে করত। এই চক্রের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশকে অরাজকতায় ফেলে দুর্বল করে তোলা, যাতে সহজেই দেশটাকে ভারতের উপনিবেশ বানানো যায়। শুধু একবার ভাবুন, বাংলাদেশের পুলিশ কি সত্যিই কাজ করছে? প্রশাসন কি দেশকে সেবা দিচ্ছে? আইন শৃঙ্খলার অবস্থা এমন ভয়াবহ কেন? চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, খুন, এই অপরাধগুলো কি রাতারাতি শুরু হয়েছে? না, বরং এটি একটি পরিকল্পিত ধ্বংস প্রক্রিয়া। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে প্রশাসন যে সুবিধা ভোগ করেছে তা তারা আর হারাতে চায় না। তাদের বিলাসী জীবন, অপরাধমূলক কর্মকাণ্ড সবই ছিল গ্যারান্টি সুরক্ষিত। এখন যখন একটি প্রকৃত জনবান্ধব সরকার এসেছে, তখন তাদের সেই সাম্রাজ্য ভেঙে পড়ছে। পুলিশ আর প্রশাসনের কিছু অংশ চাইছে না এই পরিবর্তন মেনে নিতে, কারণ মোদির স্ত্রী খ্যাত শেখ হাসিনা তাদের শিখিয়েছে ক্ষমতা রক্ষার জন্য জনগণকে শোষণ করো, আর এখন তাদের বলা হচ্ছে জনগণের সেবা করো। স্বাভাবিকভাবেই তারা তা মানতে পারছে না, কারণ তারা জীবনে কখনো এই কাজ করেনি। এর সাথে যুক্ত হয়েছে ভারত। ভারত জানে শেখ হাসিনা সরকার থাকলে তারা বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারত, কিন্তু নতুন সরকার আসায় সেই নিয়ন্ত্রণ আর থাকবে না। তাই তারা দুটি ফ্রন্ট চালাচ্ছে, একদিকে বিএনপিকে উস্কে দিচ্ছে, অন্যদিকে প্রশাসনের সেই ফ্যাসিস্ট অংশকে ব্যাকআপ দিচ্ছে, যারা বাংলাদেশকে
শৃঙ্খলা করতে চায়। ভারতের পরিকল্পনার মূল হাতিয়ার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলা। ভারত জানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই সংস্কার প্রক্রিয়ায় সফল হন তাহলে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন ইন্ডিয়ার কোনো দালাল থাকবে না এমন কোনো শক্তিও যাকে ব্যবহার করে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে। এই কারণে তারা নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। শুধু খেয়াল করুন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বাংলাদেশের সন্ত্রাসবাদের বিষয়ে সতর্ক করলো তারপর থেকেই আইন শৃঙ্খলার অবনতি শুরু হলো। একই সময় বিএনপি বলল তাদের খেলা এখনো বাকি। এর মানে কি? এটা নয় যে বিএনপি ও ভারত একই সঙ্গে কাজ করছে। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের নির্বাচিত সরকার না আসলে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। তার মানে ভারত জানে তারা বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে আবারও আগের মতো বাংলাদেশকে চালাতে পারবে। শুধু আইন শৃঙ্খলা নয়, ভারত আরো একটি বড় কৌশল নিয়েছে যা পাকিস্তানে তারা প্রয়োগ করেছে, ট্যুরিস্ট কার্ড মডেল। 2006 সাল থেকে ভারত পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করতে পর্যটন খাতকে নিশানা করেছে। আন্তর্জাতিকভাবে দেশটাকে অনিরাপদ বলে প্রচার করেছে, যার ফলে সেখানে বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটন শিল্প ধ্বংস হয়েছে। বাংলাদেশেও একই কৌশল প্রয়োগের চেষ্টা চলছে। দেশে যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়ানো হচ্ছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠবে তখন আন্তর্জাতিকভাবে প্রচার করা হবে বাংলাদেশে কেউ নিরাপদ নয়। বিদেশি বিনিয়োগ কমবে, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়বে, রিজার্ভ কমতে থাকবে, আর এভাবেই অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসবে ধর্মীয় সন্ত্রাসবাদ ইস্যুতে। ভারত চায় বাংলাদেশকে পাকিস্তানের মতো এক বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করতে। গণহত্যাকারী শেখ হাসিনার সময়ে তারা এমন কিছু গোষ্ঠী তৈরি করেছে যাদের মাধ্যমে তারা সন্ত্রাসী হামলা চালাবে। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হবে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে, আর এর দায় চাপানো হবে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের উপরে। তাদের মূল লক্ষ্য 2 ধাপে বাংলাদেশকে ধ্বংস করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে ভেঙে ফেলা যাতে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং জনগণ মনে করে এই সরকার ব্যর্থ। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক মহলে প্রচার করা যে বাংলাদেশ এখন একটি বিপজ্জনক দেশ যেখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ভারত কাজ করছে এবং এর পেছনে বড় অর্থবিত্তশালী চক্র রয়েছে যারা তাদের অপরাধ ঢাকতে চায়। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছুর লক্ষ্য একটাই, বাংলাদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করা। যেভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে তাতে সহজেই বোঝা যায় এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাংলাদেশে এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষ যেন এক অদৃশ্য শক্তির শিকারে পরিণত হয়েছে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা, ভারতীয় স্বার্থান্বেষী গোষ্ঠী এবং বিএনপির পুরনো অপরাধীদের নিয়ে তৈরি হয়েছে এক চক্র যা মুহূর্তের মধ্যে দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, কিন্তু কেন? এই সরকার কি সত্যিই ব্যর্থ, নাকি এটাকে ব্যর্থ দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে? একটা দেশের সরকার যতই শক্তিশালী হোক, প্রশাসন যদি সেটাকে সহযোগিতা না করে তাহলে সেই সরকার কার্যকর হতে পারে না। আর এখানেই আসল খেলা। আগের শাসনামলে সুবিধাভোগী একটি বড় অংশ এখন পরিবর্তন মেনে নিতে পারছে না। তারা চায় না বাংলাদেশ স্বচ্ছ প্রশাসন এবং জনগণের সেবার দিকে এগিয়ে যাক, বরং তারা সেই পুরনো লুটপাটের ব্যবস্থা ধরে রাখতে চায় যেখানে জনগণ শুধুই শোষণের শিকার হবে আর রাষ্ট্রযন্ত্র শিকার হবে বিশেষ শ্রেণীর সুবিধা নিশ্চিত করতে। এই সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে ভারত, কারণ ভারত জানে যদি বাংলাদেশ সুশাসনের পথে যায় তাহলে তারা এখানে আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না। বিশেষ করে নতুন সরকার যদি প্রশাসন নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজায় তাহলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই তারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল রাখা হোক যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। এই অস্থিরতার আরেকটি বড় কারণ হলো অর্থনৈতিক যুদ্ধ। ভারতের ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে ব্যাপকভাবে জড়িত, বিশেষ করে আমদানি নির্ভর খাত। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের আমদানি নির্ভর হয়ে উঠেছিল, কিন্তু এখন যখন নতুন সরকার এসেছে তখন ভারত চাচ্ছে যেন আবারও বাংলাদেশ পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই কারণেই দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি, এসব কোনো আকস্মিক ঘটনা নয়। এগুলো পরিকল্পিত, লক্ষ্য একটাই, মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। আর এই পুরো চক্রান্ত বাস্তবায়ন করছে ভারতপন্থী গোষ্ঠীগুলো যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজেদের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। একটি গোষ্ঠী চায় বাংলাদেশকে নিরাপত্তাহীন রাষ্ট্র বানিয়ে ফেলা হোক যাতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, ঠিক যেমন তারা পাকিস্তানের ক্ষেত্রে করেছে। এই গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা বাড়াচ্ছে, খুন খারাপির ঘটনা ঘটাচ্ছে যেন দেশের মানুষ আতঙ্কে থাকে। উদ্দেশ্য একটাই, দেশের জনগণকে বিভ্রান্ত করা এবং নতুন সরকারের উপর আস্থা নষ্ট করা। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের সচেতনতা। সাধারণ মানুষ যদি বুঝতে না পারে যে এটি একটি গভীর ষড়যন্ত্র তাহলে তারা সহজেই বিভ্রান্ত হবে। আর একবার যদি তারা সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে সেটাই হবে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় সাফল্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর সমাধান কি? বাংলাদেশ কি ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, নাকি শক্ত হাতে চক্রান্ত প্রতিহত করা হবে? সময় খুব বেশি নেই। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এখনো সক্রিয়। এখনো যদি সতর্ক না হওয়া যায় তাহলে হয়তো এমন এক পর্যায়ে পৌঁছানো হবে যেখানে ফিরে আসার পথ থাকবে না। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন হঠাৎ করে বিষয়টা দেখতে ছোট, জাস্ট ঢাকায় কয়েকশো মানুষ মার্চ ফর খেলাফত
বায়তুল মোকাররমের গেট থেকে নামাজ পড়া শেষে তারা মিছিল করছে, এটা বাহ্যিক দৃষ্টিতে ছোট একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করেছে কি করেনি, রিক্সাওয়ালাকে গ্রেপ্তার, এগুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল ইন টার্মস অফ ভলিউম এটা কিন্তু ছোট ঘটনা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার একটা প্রজেক্ট এটা। বাংলাদেশি উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের এতটাই উত্থান হয়েছে যে তারা বড় বড় মিছিল করতে পারে, তারা এখন খেলাফত চায় এবং তাদের মিছিলের ছবি ভাইরাল হয়, তারা অ্যাক্টিভিজম করতে পারে, তারা পোস্টারিং করে, যেটা হাসিনার আমলে পারেনি। অতএব ডক্টর ইউনূস ঠেকাতে পারেনি। ভারতীয় যে ন্যারেটিভ যে ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী, মানে এইটা প্রমাণ করার একটা প্রজেক্ট। অতএব এটা জাস্ট একটা ঘটনা মনে হলেও সামগ্রিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বড় ঘটনা। এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে চলমান যে এই তৎপরতা, এর রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এই মুহূর্তে দেখেন, পিনাকি ভট্টাচার্যকে আমরা সবসময় যে সমর্থন করেছি তা না। পিনাকি ভট্টাচার্যের অনেক বক্তব্যের ক্রিটিক আমরা অতীতে করেছি, তিনি নিজেও ক্রিটিকের ঊর্ধ্বে, এটা তিনি নিজে মনে করেন না। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের পক্ষে এবং জনগণের পক্ষে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রোল প্লে করছেন। যেমন বিএনপি একসময় জনগণের পক্ষে ছিল, কিন্তু বিএনপির বিচ্যুত হয়েছে, ডেভিয়েটেড বিএনপি। তারা তাদের ইফতার পার্টিতে এখন মধ্যমণি থাকে ভারতের হাই কমিশনার মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা জনগণের ভয়েস রেজ করছেন এখন পিনাকি ভট্টাচার্যরা। এবং ডক্টর ইউনূস সরকার পিনাকি ভট্টাচার্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ হেল্প নেন, পরামর্শ নেন, জানেন। বিশেষ করে এই যে ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়ার নেপথ্যের একজন নায়ক হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, এবং ভারত কিংবা আওয়ামী লীগের ন্যারেটিভগুলোকে সাকসেসফুলি রিফিউট করছেন পিনাকি ভট্টাচার্য। এবং ধানমন্ডি 32 জয় বাংলা করার যে কত বড় সুফল আমরা পেয়েছি, আমরা দেখেছি। অতএব পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে কোনো অবজারভেশন দিলে এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাই। আমরা অলরেডি পিনাকি ভট্টাচার্যকে ইনভাইট করেছি, হয় আপনি দেশে আসুন, উপদেষ্টার দায়িত্ব নিন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব নিন, কারণ তিনি দেশের জন্য, হাসিনার পতনের জন্য যে ভূমিকা পালন করেছেন, হি ডিজার্ভ ফর দিস পোস্ট। আর যদি সেটা না হয়, আপনি রাজনীতিতে আসুন, আপনার পাশে লক্ষ কোটি জনতা সাড়া দিবে। আপনি নতুন দল করুন অথবা সিভিল সোসাইটি অ্যাক্টিভিজম করুন, দেশে আসে, আমরা আপনার পাশে থাকবো। উই ওয়ান্ট পিনাকি ভট্টাচার্য। তো এই মহান ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, তিনি লিখেছেন, হিজবুত তাহরীরের গডফাদার ওয়াকারুজ্জামান আর এজেন্সিগুলোর ইন্ডিয়ান শাখা, এইটার চিফ এক্সিকিউটিভ অফিসার, জাতিসংঘের আসন্ন ঠাপ সামলানোর ব্যর্থ চেষ্টা করতেছে এরা যৌথভাবে। এর মানে আরো কিছু অবজারভেশন বিভিন্ন বিশ্লেষকদের আপনাদেরকে শোনাবো দর্শক, যাতে আপনারা পরিস্থিতি বুঝতে পারেন যে আসলে কি। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বড় ষড়যন্ত্র, হিজবুত তাহরীরকে সুযোগ দিয়ে, এটা ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী দিচ্ছে। কারণ কি? তাহলে তাদের ক্ষমতা নিতে সুবিধা হবে যে ডক্টর ইউনূস পাচ্ছেন না, সেনাবাহিনীকে দরকার এই উগ্রবাদ দমনে, এই খেলাফত কায়েমের, এই তথাকথিত খেলাফত এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, এটা অন্য আলোচনা। তো এটা ঠেকাতে ওয়াকারুজ্জামানকে দরকার, আর্মিকে দরকার। এই জন্য আর্মি সহযোগিতা করছে না এদেরকে দমনে। তো পিনাকি ভট্টাচার্য এই হিজবুত তাহরীর বা অতীতেও আমরা দেখেছি যে ডিজিএফআই কিংবা সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে জঙ্গি নাটক মঞ্চস্থ শেখ হাসিনা করিয়েছে। এই সেনাবাহিনী তো জনগণের বিরুদ্ধে গুলিও করেছিল, অথবা আমরা তো তাদেরকে একেবারে ব্লাঙ্ক চেক দিতে পারি না। এখন পিনাকি ভট্টাচার্য যে ভাষায় বলেছেন, আমরা ওই ভাষাটা হয়তো বা পছন্দ করব না, কিন্তু আমরা সন্দেহের চোখে দেখবো। এই জন্য জনগণ যদি সন্দেহ করে আর্মি চিফকে, এটা আর্মি চিফের লেজিটিমেসি ক্রাইসিস। এই জন্য তাকে প্রমাণ দিতে হবে। আর্মি চিফকে বলবো যে পিনাকি ভট্টাচার্যরা জনগণ যে সমালোচনা করছে, আপনি এগুলো আমলে নিয়ে আপনি কঠিন পদক্ষেপ নিয়ে চাঁদাবাজ এবং এই উগ্রবাদীদেরকে দমন করে দেখান, ডক্টর ইউনূসকে সহায়তা করুন, আপনি আপনার সর্বোচ্চ প্রয়োগ করুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে, তাহলে জনগণ আপনাকে রেসপেক্ট করবে। হাসিনাকে ধাওয়ানোর পর আপনার প্রশংসা যেরকম আমরা করেছিলাম, আবারও আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেখান, জনগণ আপনার প্রশংসা করবে। আপনি উগ্রবাদীদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, জনগণ আপনাকে আবারও প্রশংসা করবে। নইলে পিনাকি ভট্টাচার্যের গালি খেতে হবে। এবং জাতিসংঘের সম্ভাব্য ঠাপ সামলানো, এটার মানে কি? দেখেন, জাতিসংঘ অলরেডি কিন্তু সেনাবাহিনীর একটা বড় লেজিটিমেসি ক্রাইসিস ঘটিয়ে দিয়েছে। ভলকার তুর্কের একটা বক্তব্য আপনারা অলরেডি জেনেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের। জুলাই আগস্টে সেখানে বাংলাদেশে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। তো এর অর্থ কি দাঁড়ালো? সেনাবাহিনী তাদের নৈতিক জায়গা থেকে যে জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর গুলি করা থেকে বিরত থেকেছে বা হাসিনার পতন ঘটিয়েছে, বিষয়টা এরকম নয়। জাতিসংঘের চাপে, তাদের রুটি রুজির কারণে, কারণ জাতিসংঘ যদি মিশনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় সেনাবাহিনী, তাহলে
তারা অনেকেই গরিব হয়ে যায়, বা তাদের সেনাবাহিনী একটু ভালো থাকা খাওয়ার অন্যতম সোর্স কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়ার, অনেক টাকা পায়, বাড়ি টাড়ি করতে পারে। এতে সেনাবাহিনী একটা বড় বাস খাবে এখান থেকে যদি বঞ্চিত হয়। তো জাতিসংঘের চাপে সেনাবাহিনী এটা করেছে। ভলকার তুর্কের এই বক্তব্য অসত্য, এটা জাতিসংঘ, এটা আর্মি চিফ ওয়াকারুজ্জামান পারলে বলুক। অতএব এক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে সন্দেহ করতেই পারি। এবং আরেকজনে লিখেছেন হিজবুত তাহরির ডিজিএফআই প্রোডাক্ট, নো ইফ বাট পিরিয়ড। এর মানে ডিজিএফআই তো বেসিক্যালি সেনাবাহিনীর অফিসারদের মাধ্যমে চলে, যদি এটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত না। ডিজিএফআই ওয়াজ ডিরেক্টলি অপারেটেড বাই প্রাইম মিনিস্টার অফিস, কিন্তু এটা সেনাবাহিনীর দায় থাকে, কারণ তাদের লোকজনই এটা চালায়। এবং এই ডিজিএফআই বাংলাদেশে কত অগরণ ঘটিয়েছে, আয়নাঘর আমরা দেখেছি। অতএব আমরা সেনাবাহিনীকে দুধের দোয়া মনে করতে পারি না। অতএব এই হিজবুত তাহরিরের যে এই সক্রিয়তা, মাঠে নামা, এর পেছনে ডিজিএফআই ইন্ধন থাকতে পারে, আর ভারত ডিজিএফআই কে টাকা দেয়। আর একটা লেখা আপনাদেরকে একটু শোনাতে চাই। এজেন্সি ভালোই খেলতেছে, এজেন্সির সাথে সেনাবাহিনী আছে। দেখেন, পল্টন এলাকায় দায়িত্বরত আর্মির প্লাটুন কেন ঘটনাস্থলে আসলো না? লাস্টের দিকে লোক দেখানোর জন্য 3-4 জন আসলো। ইন্ডিয়া ব্যাকড কোন কোম্পানি গত কয়েকদিন ইনফ্লুয়েন্সারদের পেছনে টাকা ঢেলেছে, এটা আসিফ আদনানকে টাকা দেওয়ার কথা হয়তো বলছে। পুলিশকে গতকাল রাতে কারা ভুল ইনফরমেশন দিল, বাধা দিলে হেফাজত মাঠে নামবে বলে কারা ভয় দেখালো? জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার ঠিক আগে কারা সাহায্য করলো এসব করার জন্য? হাই এজেন্সি, বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা কবে বন্ধ হবে? জাতিসংঘের তদন্ত রিপোর্ট বের হওয়ার পর থেকেই অনেকের ঘুম হারাম। সেনাবাহিনীও কিন্তু তাদের মোরাল ভেঙে পড়েছে অনেকটা জাতিসংঘের তদন্ত রিপোর্টের ফলে। ভলকার তুর্কের বক্তব্য, যেটা এই মঞ্চে শোনালাম। অতএব পিনাকি ভট্টাচার্যের এই ইঙ্গিত সত্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আসল রহস্য হতে পারে। এই জন্য জনগণের কাতারে আসা ডক্টর ইউনূসকে হেল্প করা ছাড়া সেনাপ্রধানের কোনো ওয়ে নাই, তিনি একুল সব হারাবেন। সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। কেউ বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ছাত্র শিবির সভাপতির কক্ষ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ এই অস্ত্র। আবার আরেক পক্ষ বলছেন হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো। তবে এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ভুয়া ও গুজব বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি ও শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। মূলত ভিডিওটি 2024 সালের 18 আগস্ট টঙ্গিবাড়ি থানা পুলিশের লুটপাট হওয়া অস্ত্রের একটি চিত্র। সে সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শতভাগ ভুয়া। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমেও যাচাই বাছাই করেছেন। এমন কোনো আলামত নবাব আব্দুল লতিফ হলে পাওয়া যায়নি। দেশ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজবটি ছড়িয়েছে। বলেন, এই ঘটনার ক্রস চেক করেছেন, কিন্তু এর কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ গুজব। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যে দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন, এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তো ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা? করে নাই। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়। ভলকার তুর্ক ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশপ্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করিচ্ছে, তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোঁস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস ছেলে সুপুরে কইতাম, আমারে আর ওয়াকাররে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা,
আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খেতে খেতে একটা কপি সুপুরে দিতাম, একটা কপি ওয়াগারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা 66 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠাই দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা চুপ আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন, এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে, জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ, তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সব কিছু যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকা সাহেব? হ্যাঁ, বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটটা ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে। সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা। 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা 130 নম্বর প্যারা। সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টার্ডের কোনো অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা। জুলাই বিপ্লবের সকল দমন, পীড়ন, হত্যাকাণ্ড, গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি, র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি, ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, এই 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম, হ্যাঁ জানাব, জাহাপনা ইউএন তার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওকে সাহেব আপনার জিম্মার থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যর্থ করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আচ্ছা, এবার আটা দিতেন 66 পৃষ্ঠা
প্যারা 281 এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে। বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে। আমি কইতাম এনটিএমসি কে চালায়, হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত, তাই না? ঠিক কিনা ওয়াকার সাহেব? কার বস এনটিএমসি? কারা বস এনটিএমসির? এখনো কারা বস? পুলিশ যা করছে একই কাজ করছে বিজিবি, র্যাব। বিজিবি এবং র্যাব এটার লিডার কারা? কমান্ডিং অফিসার কারা? আর্মি অফিসার। ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করছে। এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত, আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইতো। কিছু সংখ্যক বেসামরিক সদস্য ছাড়া এরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনী। আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আজ এরপরে দিলাম আরেকটা পৃষ্ঠা, 70 পৃষ্ঠা, 340 নাম্বার প্যারা। এখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে, যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সে বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন, বুঝিছেন? এটা বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করে ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এটা। এরপরে দিতাম 74 পৃষ্ঠা 341 নাম্বার প্যারা। যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নাম্বার প্যারা। জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব মোবাইলা কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের, মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেফট একটু কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। 2014 সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী, অনুমোদন করে। পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য, সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য, এবং তাই হয়েছে। তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না? ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে। পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি। যাই হোক, এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা। প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। হ্যাঁ, তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। সব কয়টার নিদান আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।